ঘন অমাবস্যার রাত। মাথাটা গামছায় ঘোমটার মতো আড়াল করে একজন হেঁটে চলেছে জমিনের আল ধরে। যে হেঁটে চলেছে সে পুরুষ সম্ভবত। পরনের সাদা ধুতিটা হাঁটুর ওপর পর্যন্ত বেশ করে বাঁধা। নিচের পায়ের অংশটা দেখা যাচ্ছে। পিছনের পায়ের মাংসপেশি দেখলে বোঝা যায় এটা একটা পুরুষের পা। কোমরের ওপরে হলুদ ও ধূসর বর্ণের গেঞ্জি, কিন্তু মাথার ওপরটা একরকম গামছায় কেমন যেন ঘোমটার মতন করে ঢাকা। ঘন অমাবস্যার রাতে কেন সে নিজের পরিচয় গোপন করতে চাইছে? ধান চাষের পর শরৎ শীতের মধ্যবর্তী অবস্থায় জমিনের উপর শুকনো আল ধরে কোথায় হেঁটে চলেছে সে? হাতে সম্ভবত কিছু একটা ধরা রয়েছে, সেটা কাপড় দিয়ে ঢাকা। একটু সামনে এগিয়ে যেতেই প্রচণ্ড বড় ফাঁকা মাঠ, মাঝখানে একটা ডোবা। ডোবার চারিদিকে কলা গাছের ঝাড়। হাতে মশাল নিয়ে প্রায় 6 ফুট উচ্চতায় এগিয়ে এলো একজন। তার পরনে লাল টুকটুকে ধুতি, বেশ গোটাসোটা পিঠের মাংসপেশি, রক্তাম্বর ওড়নায় বা উত্তরীয়তে ঢাকা দেওয়া রয়েছে। উচ্চতায় বড় মাংসপেশিযুক্ত সুঠাম দেহের লোকটি সামনের লোকটির হাতে ধরা জিনিসটার ওপর থেকে কাপড়টা সরিয়ে দিতেই যেটা চোখে পড়ল, মশালের আলোতে একটা মরে যাওয়া গরুর খুলি বা মাথা। শুকনো হাড়ের যেখানে সেখানে ফুটো তৈরি হয়েছে, লেগে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের ঘষা লাগার দাগ। হাড়ের ওপর থেকে 2টো শিং স্পষ্ট। সম্ভবত রক্তাম্বর পড়া লোকটির গালের টোলে ও বেরিয়ে আসা দাঁতের কোণে একটা পরিতৃপ্তির ও একটা শয়তানি হাসি খেলে গেল। খুব সুন্দর কাজ করেছিস। এবার এই প্রধান সামগ্রীটাকে কলা গাছের শিকড়ের সঙ্গে মন্ত্রপুত করতে হবে। পল্লু ঠাকুর, আপনার জন্য এটুকু করতে পেরেছি সেটাই অনেক। মালাটা জোগাড় করলি কোথা থেকে? বাঘমারি খালের কাছে পড়েছিল। 15 দিন আগে তোমার পঞ্চম মন্ত্র সফলের জন্য মল্লিকদের বাড়িতে একটা গরু মারা যায়। এ তো তারই খুলি। আচ্ছা, তুই কি করে বুঝলি আমার মন্ত্র সফলের জন্যই এই গরুটা মারা গিয়েছিল? কারণ তুমি বলেছিলে ওই দিন, যদি মন্ত্র সিদ্ধ হয়, গ্রামের ডান কোণে যাদের বাড়িতে সব থেকে পুরনো পাটালি কলার গাছ ও সব থেকে মোটা ও পুরনো গুড়ির নিম গাছ আছে, তাদের বাড়িরই গরু মারা যাবে। আমার বউ ওদের বাড়ি থেকেই কলা আনে, তাই তার মুখ থেকেই শোনা সব থেকে পুরনো কলার বীজ বা কলা চাষ ওদের বাড়ি থেকেই তো শুরু। কিন্তু গুরুদেব, কলা গাছের সঙ্গে অপ্রাকৃতিক শক্তির মিলবন্ধন আপনার এটা কি করে জানা? ধৈর্য ধৈর্য ধরো, সমস্ত উত্তর পেয়ে যাবে। মশাল হাতে নিয়ে লোকটা এগিয়ে গেল মাঠের শেষ প্রান্তের দিকে। ওদিকটা জঙ্গল। জায়গাটার নাম লক্ষ্মীচলা। সামনে এগিয়ে আসতেই জঙ্গলের মধ্যে প্রকাণ্ড বড় এক বট গাছের তলায় একটি গোল চক্র কাটা, গোল খাদ। সেই খাদের মধ্যে মাটিতে গাড়া রয়েছে কতগুলো শুকনো লঙ্কার মাথা। মানুষের নয়, প্রাণীর কঙ্কাল। চারিদিকে বিভিন্ন চতুষ্পদী প্রাণীর কঙ্কাল। কোথাও রয়েছে হরিণ, গরু, ছাগল ও ভেড়ার মরে যাওয়ার পর শুকিয়ে যাওয়া চামড়া ছিঁড়ে বের করে আনা মাথার খুলি। কিন্তু চতুষ্পদী প্রাণীর মাথার খুলির কঙ্কাল গোল করে কিসের চারিদিকে ঘেরা রয়েছে? ওই চক্রের মধ্যে রয়েছে 4টি কোণে মুখ করে, নিজেদের দিকে পিছন করে 4টি গাঢ় কালো ও ধূসর ছোপ দেওয়া প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতার মূর্তি।
তাদের শরীরে ছড়ানো ঝুমকো রক্তজবা। তার মধ্যে দুটো পুরুষের মূর্তি আর দুটো নারীর মূর্তি। সাধারণ দেবদেবীর মতো তাদের দেখতে নয়, তাদের শারীরিক গঠন এবং সাজসজ্জা সম্পূর্ণ ভিন্ন রকমের। রক্তাম্বরধারীর সামনে এগিয়ে এসে হাত দুটো তুলে শুকিয়ে যাওয়া নারকোলের খোলা থেকে কেমন একটা অদ্ভুত ধরনের কালো জল শরীরে ছড়িয়ে পান করে নিল। তারপর হাতে ধরে থাকা গরুর মাথার খুলিটা ওই গোলাকার খাদে একটা গর্ত তৈরি করে তার মধ্যে গেড়ে দিল। তারপর হেসে উঠে বলল, ভূচক্র চতুর্সঙ্গম, তোকে দেওয়া আমার অন্যতম নৈবেদ্য। আরো আছে দেবদেবীরা। তোরা তো আমার ভাই বোন, আমার মা বাবা, আমার আমার ছেলে পুলের মতো। তোদের জন্য আমি সব করব, সব। তার সঙ্গে আমার জন্য করব। জমিদার লাহা বাবুর সমলে বংশকে যদি উৎপাদন না করি, এই পূর্ব চিন্তাপনেপুর গ্রামের সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, এমনকি আকাশে ওরা ওই পাখির দলকেও মহামারীতে শুকিয়ে চামড়ায় জরাগ্রস্ত করে দেব। সমস্ত কীট থেকে বৃহৎ প্রাণীর বংশের 14 গোষ্ঠীর ষষ্ঠী না পাকিয়েছি তো। আমার নাম অকাল ভৈরব, ডাকাত পল্লুধর দেবনাথ নয়। সেই হাতের তালি এবং সেই অট্টহাসি একই ছন্দে একটা শব্দধ্বনি তৈরি করল। শুধু একটা শব্দধ্বনি নয়, মানে 4টে মূর্তির চারদিকের একটি চক্রাকার খাদ, এবং সেই চক্রাকার খাদের বাইরে আরও একটি বড় চক্র। সেই চক্রটির উপর সুন্দর করে কলা পাতা সাজানো এবং অনেকগুলো কাঁচা কলার থোর রাখা। প্রত্যেকটা থোরে মোম, তুলো ও মানুষের রক্ত মেশানো এক প্রকার বাতি বা আলোর উৎস বিশেষ তৈরি করা হয়েছে, এবং এবং সেখানে তীক্ষ্ণ শিখায় জ্বলছে আগুন। চতুষ্পদী প্রাণীর মাথার খুলি দিয়ে তৈরি করা চক্র ও কলার থোরে তৈরি করা বাতি দিয়ে ঘেরা রয়েছে চক্র। তার মাঝের যে শূন্যস্থান, সেখানে পড়ে রয়েছে 20 থেকে 30টা মৃত নরদেহ। নরদেহগুলো সমস্তটাই উলঙ্গ, আর তার থেকে ভয়ঙ্কর ব্যাপার তাদের মুখ, তাদের মুখমণ্ডলে কপালের চুল, চোখের ভ্রু এবং পুরুষ হলে তাদের গোঁফ ও দাড়ি সব কিছুই চেঁচে নেওয়া হয়েছে। ভূচক্র চতুর্সঙ্গমের কাছে বিসর্জন দেওয়া এই মৃত নরদের শরীরের ওপর আরও একজন হাসছে। শুধু হাসছে না, হাসির সঙ্গে সঙ্গে রক্তাম্বরধারীরা হাসির সঙ্গে তাল মেলাচ্ছে এবং মাথাটাকে উপর দিকে উঠিয়ে শেয়ালের মতো করে মুখে আওয়াজ করে অট্টহাসি দিচ্ছে এবং নেচে চলেছে। উন্মত্ত পাগলের মতো অবিরত অনর্গল শুধু হেসেই চলেছে আর নেচে চলেছে। তার দুটো হাতে শুকনো নারকেলের খোলা, তাতে রয়েছে কালো ধরনের তরলটা, এবং তার পুরো মুখ জুড়ে ঠোঁট ও গালে যেখানে সেখানে লেগে রয়েছে সেই তরলের ছিটে ফোঁটা। তার সাথে সে মুখে চিবিয়ে খাচ্ছে পান পাতা এবং গলায় পরানো রয়েছে বনফুলের মালা। বাকি শরীরে আর কিছুই নেই, অর্থাৎ সম্পূর্ণ শরীরটাই উলঙ্গ। সারা শরীরে বিভিন্ন রঙের মাটির কাটা দাগ, দাগ কাটার থেকে বেশি বলা ভালো প্রলেপ লাগানো। যেমনভাবে 4টে মূর্তির নিচে বেদিতে পাক মাটির প্রলেপ লাগানো হয়েছে এবং সেই প্রলেপ একটি নির্দিষ্ট নকশার মতো করে লাগানো,
নকশাটা কিছুটা স্বস্তিক চিহ্নের মতো হলেও সম্পূর্ণ সেরকম নয়, এবং প্রত্যেকটা খোবলে অর্থাৎ 4টে ঘরে স্বস্তিক চিহ্নের মতো দেখতে চিহ্নটি 4টি খুলির ওপর আঁকা, 4টি খুলির ছবি আঁকা, এবং সেই খুলিগুলো দেখলে বোঝা যায় চতুষ্পদী প্রাণীর খুলি। আর উলঙ্গ ছেলেটার মুখটা অন্য কারো নয়, অনিকেতের মতোই দেখতে, বলা যায় অনিকেত নিজেই। সবকিছু কেমন চার হয়ে মিলে যাচ্ছে। 4 গুণ মৃত নরদেহ, স্বস্তিক চিহ্নের মতো দেখতে চিহ্নে 4টি ঘর, দূরে বটগাছের ঝুড়ি দিয়ে বাঁধা একজন নারীকে, কান্নায় আর ঘামে তার কাপড় ভিজে এবং ব্লাউজের উপরের অংশ ভিজে গেছে, কপালের চুলগুলো এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। কে সেই নারী? আরে এ তো অনিকেতের মা। চিৎকার করে বলছে, ও না না না, ওকে ওকে শাড়ি দে শয়তান, শাড়ি দে ওকে শয়তান, শাড়ি দে, আমার আমার বাচ্চাকে ফেরত দে, ফেরত দে ওকে, সার শয়তান, সার সার, ওকে শাড়ি দে শয়তান, শাড়ি দে। না মা না, কষ্ট হবে না মার, শুধু একবার তোর ছেলের জন্মতিথি, আঙুলের চক্র সব মিলে যায়, ওকে বিসর্জন দিতে হবে। চতুর্সঙ্গম ওর রক্তে স্নান করবে। চৈতন্য প্রথা নয়, আমার প্রথা চলবে, জগন্নাথ স্নান যাত্রা, চতুর্সঙ্গম স্নান যাত্রা। সেই পবিত্র পুণ্য স্নান রক্তে হবে মানুষের, সঠিক কালের তিথির নিয়ম অনুযায়ী উপযুক্ত পবিত্র সন্তানের রক্তে। স্যার স্যার বলছি, অমিত অমিত, অনিকেতরে বাঁচাও ওকে, স্যার ওকে, স্যার শয়তান, স্যার 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 স্যার, আমার ছেলেটারে স্যার। ওং রং ক্লিং হ্রিং নমঃ বনবিব্বি মহাশক্ত্यै রক্তজিহ্বাयै নমঃ অরণ্যশ্বচ্यै দুর্গমপথচারিণ্যৈ স্বাহা দক্ষিণরায়ায় মহাবীরায় ব্যঘ্রবপুষ্যে নমঃ শ্বেতদংষ্টায় রক্তনেত্রায় ভক্তিমার্গং ভস্মীকুরু কুরু স্বাহা। ওং হ্রিং ক্লিং বগলামুখে দিব্यै শত্রুবন্ধনকারিণ্যৈ ফট মঞ্জিনী দেব্यै শ্মশানবাসিন্যৈ চন্দ্রপ্রভাयै রাত্রিনেত্রাयै নমঃ ভক্তিপাশং ছিন্দি ছিন্দি রুং ফট স্বাহা। तीर्थस्थानाय दिग्द्वारपालाय दर्विशाय नमः सप्तसागरानलोत्थाय कालाग्निरूपाय स्वाहा चैतन्यमार्गं विदाराय विदाराय नामध्वनिं निवाराय निवाराय घोरतन्त्रे शमशान राज्यं स्थापाय स्थापाय। ओम ह्रीं ओं फट स्वाहा स्वाहा। কি হলো মা? কি হলো? কি কৌটো? কি হয়েছে বৌমা? প্রায় কাঁদো কাঁদো হয়ে ঘুমন্ত অবস্থা থেকে উঠে পড়ল অনিকেতের মা। মাথার চুল মুখের সঙ্গে ছেপে গেছে, ভালো মতো কথা বলতে পারছে না, শ্বাস আটকে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে অনিকেতের দাদু ঠাকুমা আর অনিকেত। আজকের দেখা স্বপ্নে এতটা জোরালো ধাক্কা দিয়েছে অনিকেতের মাকে, বীভৎস চিৎকার করে উঠেছে সে। ভর দুপুরের স্বপ্ন দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। শাশুড়ি বৌমার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। দুপুরে বারণ করতিলি, বেশি রিচ করনি, হলো মাছের কালিয়া। গ্যাস্ট্রিক প্রবলেমে ব্রেনে যন্ত্রণা হলে এমন সাইড এফেক্টে বাজে স্বপ্ন আসে। লাও এই র্যাবেপ্রাজল ট্যাবলেটটা খাও। কি দেখেছ গো বৌমা? হ্যাঁ, কি দেখেছ? শুনো, বাপিকে ফোন করতো,
মেদিনীপুরে সে ঠাকুর দাদুর সাথে কথা কইতে হবে। অনিকেতের মা আগাগোড়া ঘটনাটা খুলে পড়ল। কিরকম বিভৎস ঘিন্নকর জিনিসের স্বপ্ন সে দেখেছে। তখন অনিকেতের দাদু একটু গম্ভীর হয়ে গেলেন। অনিকেত সবটা শুনেও না শোনার মতো ভান করে মায়ের পাশে খাটে বসেছিল। কথাটা ঠিক এরকম। তখন চৈতন্য মহাপ্রভু মৃদঙ্গ ভাঙা নদীর পথ দিয়ে সুন্দরবনের এই গ্রামে ঢুকেছে। চারিদিকে গ্রামে টোলে টোলে তার নাম এবং তার ধর্মের প্রচার। তার সাথে তুমুলভাবে চলতে থাকে কীর্তন পালা এবং বাড়তে থাকে জগন্নাথ ঠাকুরের মন্দির। মানুষের মনে জগন্নাথের স্নানযাত্রা একটা অন্য পবিত্র দিনের রূপ পায়। প্রচণ্ড ধুমধাম করে এইভাবে পুজো দেওয়া হয়। এইভাবে কয়েক বছর এই ধারা চলতে থাকে। রাঢ় থেকে আসা জমিদার লাহাবাবুও চৈতন্য মতবাদের বড় ভক্ত হয়ে ওঠে। তার সভাতে বড় বড় কীর্তনিয়াদের স্থান দেয়। কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। গ্রামে পাল্লা দিয়ে বাড়তে থাকে ডাকাতি। প্রথম প্রথম কেউ জানতো না কে সেই ডাকাত। এর আগেও ছোটোখাটো ডাকাতি হয়েছে, কিন্তু এতটা এবং এত ঘন ঘন ডাকাতি কখনো হয়নি। হিংসা বা ঈর্ষা অনেক রকমের হয়। যৌন হিংসা, প্রতিবার হিংসা, এ হলো ধর্মের হিংসা। চৈতন্য মতবাদের চরম বিরোধী অকাল ভৈরব পল্লুধর দেবনাথ ওই শুরু করেছে এই ডাকাতিগুলো, মানুষের মনে ভয় দেখাতে। সেবারে রথযাত্রায় জগন্নাথের রথ উল্টে পড়েছিল মানুষের ওপর, তাতে অনেকেই মারা যায়। শোনা গেছিল পল্লুধরই গয়নার লোভ দেখায় যারা জগন্নাথের রথ তৈরি করে। ইচ্ছে করেই যন্ত্রের মধ্যে ফাঁক ফোঁকর রেখেছিল। হ্যাঁ, এতেই পল্লুধর থেমে থাকলো না। এখন তো অনেকে বিশ্বাস করবে না বাহ্যিক শক্তি বা অশুভ শক্তি বলে কিছু একটা থাকে। পল্লুধর সেই শক্তির সাধনকারী। ও ভূচক্র চতুর্সঙ্গম এক তন্ত্র শক্তির আরাধনা করতে শুরু করলো। চতুর্সঙ্গম অর্থাৎ সুন্দরবনের তথাকথিত লোককথা অনুসারে 4টে দেবদেবীর আরাধনা। আসলে এরা দেবদেবী নয়, এরা সুন্দরবনের জঙ্গলের বা জেলেদের বা চাষবাস অনুযায়ী উপদেবী উপদেবতা। এরা হলো দক্ষিণ রায়, বনবিবি, মঞ্জিনী দেবী আর পীরের থান। শোনা যায় এগুলো সবই চৈতন্য বিরোধী উপদেবতা এবং উপদেবীর দল। এদেরকে নিয়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে একটা নতুন সমাজ গড়ে তুলতে চেয়েছিল পল্লুধর। রক্তের স্নানযাত্রা একরকম প্রচলন গড়ে তুলতে চেয়েছিল সে, এবং জমিদার লাহাবাবুর কীর্তন দলের প্রত্যেকটা সদস্যকে বিসর্জন দেয় এই উপদেবতা উপদেবীদের নৈবেদ্য হিসেবে। তারপরে জমিদার বাবুর ওই 20 বছর বয়সের সন্তান অভিষেককে উলঙ্গ অবস্থায় বনফুলের মালা পরিয়ে পান পাতা চিবিয়ে ওই নৈবেদ্যদের ওপরে একরকম উন্মত্ত নাচ নাচিয়ে অবশেষে বলি দেয় এই 4 মূর্তির কাছে। লাহাবাবু ক্রোধে থেমে থাকতে পারেনি। একটা লাঠিয়াল বাহিনী কয়েক মাস ধরে গড়ে তুললেন। তারপরে গ্রামের সবাইকে নিয়ে পল্লুধর ও তার দলবলকে ছুটিয়ে বাগমারি খাল পর্যন্ত নিয়ে গেলেন। খালের কাছে পল্লুধরকে পুড়িয়ে বল্লমের খোঁচায় রক্তাক্ত করে খালের পাড়ে পুঁতে দিয়ে আসে। 4টে মূর্তির ব্যাখ্যা দিয়ে থেমে গেল অনিকেতের দাদু। হয়তো এখন স্মৃতিকে ফিট করছে না মূর্তির বৈশিষ্ট্যগুলো। একটা গভীর নিঃশ্বাস ও 1 গ্লাস জল খেয়ে থামলেন তিনি। সন্ধেবেলা মেদিনীপুরের ঠাকুর দাদুকে ফোন করে সবটা বলা হলো। ছেলে আসার পর থেকে মায়ের মুখে আনন্দ বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু শব্দটা ছিলতেই আটকে গেছে। আনন্দ হলো না। অনিকেতের মা মাঝে মাঝে খুব বাজে স্বপ্ন দেখছে। অনিকেতের দাদু বেশ গম্ভীর হয়ে যাচ্ছেন। স্বপ্ন দেখা এক কথা, অতীতের ঘটনার পুনরাবৃত্তি স্বপ্নে ঘটা এবং বাস্তবের চরিত্রের মধ্যে মিলেমিশে যাওয়া সে আর এক কথা। দাদুর মনটা ভীষণ কু ডাকছে। এটা কি কোনো ঝড়ের ইঙ্গিত? কোনো প্রাচীন অভিশাপ তার শাস্তি দিতে চলেছে?
গ্রামের বুকে একটি বীভৎস প্রাচীন ইতিহাস পল্লুধরকে ধরেই লেগে আছে। সেদিন অনিকেতের দাদু শুধু সম্পূর্ণ ঘটনা আর পল্লুধরের কীর্তি সম্পর্কেই বলেনি। তাহলে কোন ঘটনাটা অনিকেতের দাদু চেপে গেল? তাই কি তিনি 4 মূর্তির রূপের বর্ণনা সম্পর্কেও তেমন কিছু বললেন না? গোয়ালে গরু তুলে দিয়ে অনিকেতের মা বেরিয়ে পড়ল অনিকেতের সঙ্গে ডিম আনতে, দেশি মুরগির ডিম। ছেলেটা শহরে থাকলে ব্রয়লার ডিম খায়, সেখানে কি গ্রামের দেশি মুরগির ডিম পাবে? নেপালের বাজারের কাছে ঘটকদের বাড়ি, তাদের বাড়িতেই সব থেকে বড় পোলট্রি ফার্ম। তাই অনিকেতের মা ঠিক করলো সেখানেই ডিম নেবে। বেশি সন্ধে করলো না, কারণ ঘটকদের বাড়িটা খালের জঙ্গলের কাছটাতে, একটু ভেতরে। নেপাল নামটা হয়েছে নেপাল বাবুর নাম অনুসারে। বড় মহাজন ছিলেন, তার নামে তৈরি হয়েছে সেখানে একটা বাজার। প্রতি শুক্রবার করে সবজি, ফল, চাল, ডাল, ঘরোয়া জিনিসপত্র, শৌখিন আসবাবপত্র প্রভৃতি জিনিসের বাজার বসে সেখানে। সেদিন শুক্রবারও ছিল না। বাজার হলে না হয় অনেক লোকের আনাগোনা, রাত করে তাও ফেরা যেত। বাজার নেই বলে অনিকেতের মা তাড়াতাড়ি গোয়ালে গরু ঢুকিয়ে তাড়াতাড়ি ডিম কিনে ফিরে আসবে বলে ঠিক করল। যথারীতি অনিকেতের মা নেপালের বাজারে মেন রোড থেকে ছোট বাঁশের পোল পেরিয়ে খালের ওপারে গেল। আসলে এই অংশটা হলো জেলেদের পাড়া। আমরা জানি বাস্তুতন্ত্রে বেঁচে থাকতে গেলে জেলে, ছুতোর, রাজমিস্ত্রি, যাই হোক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য সবকেই হাতে হাত মিলিয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু গ্রামীণ মানুষের জাতের যে ইগো, স্বজাতের প্রতি যে অহংকার, দুর্বল জাতের প্রতি যে ঘৃণা, তার জন্য কি তারা একসাথে বাস করতে পারে? তাই এরকম বাঁশের পোল, খাল আর ডোবা বিভিন্ন জাতের মাঝখানে চলে আসে। না চাইলেও তারা ঢুকে পড়ে। ডিম কিনে অনিকেতের মা জঙ্গলের মাঝে মাটির পথ দিয়ে ফিরছিল। খালের পাড়ে জঙ্গলের গাছ, পাখির পালকের পাতার মতো দেখতে, কেমন একটা বিদকুটে গন্ধ। নদীর পাড় থেকে শুকিয়ে যাওয়া মলের গন্ধ ভেসে আসছে। গন্ধটা নাকে ঢুকেই কেমন যেন বমি বেরিয়ে আসে। অনিকেতের মা মাথায় বড় করে ঘোমটা টেনে দ্রুত হাঁটতে শুরু করলো। যদিও পূর্ণিমার রাত, তবুও অনিকেতের মা অর্থাৎ পূর্ণিমার মনে তখন কিন্তু অমাবস্যা ভরে রয়েছে। এই অমাবস্যা হলো ভয়ের অমাবস্যা। কি জানি কখন কি হয়। গ্রাম বাংলার মেয়ে বাস্তব আর স্বপ্নকে মিশিয়ে দিতে কয়েকটি সেকেন্ডও সময় নেয় না। নদীর পাড় দিয়ে আসছে, হঠাৎ খেয়াল হলো নদী মানে ওই ছোট খাল যেটা নেপালের বাজারের কাছে রয়েছে, খালের পাশের জঙ্গলের গাছগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কোথায় যেন আলো জ্বলছে। কতগুলো ছোট ডিঙি নৌকোর কুপির ভেতর। আলো বলতে গেলে আলো ঠিক নয়, ওই হ্যারিকেনের আলো। অনিকেতের মার কি খেয়াল হলো, আলোর উৎস ধরে এগিয়ে যেতে লাগলেন। তারপর তিনি দেখলেন প্রত্যেকটা ছোট ছোট ডিঙি নৌকো থেকে ঘোমটা মাথায় দিয়ে একটা করে বউ হাতে একটা থালা নিয়ে আর আরেক হাতে লণ্ঠন নিয়ে কোন দিকে যেন এগিয়ে যাচ্ছে খালের পাড় ধরে। আর থালাটার উপরে কি রয়েছে দেখা যাচ্ছে না সেটা কিছু, একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া। আচ্ছা, মুশকিল, এরা আবার কি করছে? দেখলে তো মনে হয় জেলেদের বাড়ির বউ এরা। কেমন জানি জায়গাটা থেকে আস্তে আস্তে গন্ধ আসছে। অনিকেতের মা আরো সামনে এগিয়ে গেল। এগিয়ে যেতেই চোখে পড়ল সে আর এক বিভৎস কাণ্ড। নদীর পাড়ে একটা বড় সড়ো বাবলা গাছের তলায় একটা উপদেবতার স্থান, যাকে গ্রামীণ ভাষায় বলে পীর বাবার থান। বাঘের উপর ঘোড়া চালানোর মতো করে বসে রয়েছে পাথরের একটা মূর্তি। সেই মূর্তির ডান হাতে তরবারি, বাম হাতে কোরান। সেই মূর্তির মাথায় পাগড়ি ও পরনে সুফি পোশাক। দেখলেই বোঝা যায় এটি পীরের থান। গ্রাম বাংলায় নতুন ছাগল পেটে হলে অর্থাৎ গর্ভবতী ছাগলদের এই জায়গায় আনা হয়, রক্ত জবা পরিয়ে পুজো করা হয়, যাতে তাদের ভবিষ্যতের ছাগল শাবক অর্থাৎ সন্তান
বেশ পুরুষ্টি পায়, বেশ মোটা সোটা ছাগল হয়। ভাবতে অবাক লাগে না যে গর্ভবতী ছাগলটাকে পুজো করা হয় মা হিসেবে, তার পেট থেকে বেরোনো ছাগলটাকেও বিক্রি করে দেওয়া হবে। সেটাকে জবাই করবে কোনো এক কসাইখানার মালিক, তারপর সেটা মাটন হয়ে বুদ্ধিজীবী সমাজের জিভ কিংবা দাঁতের ফাঁকে লকলক করবে। অথচ সেই হতভাগ্য অসহায় ভবিষ্যতের ছাগল শাবক যাতে হিষ্টপুষ্ট হয় তার জন্য ঠাকুরের থানে মানত করতে হয়। সত্য সেলুকাস, কি বিচিত্র তোমার এই দেশের মানুষেরা, কি বিচিত্র এখানকার কালচার। বিচিত্র মানুষের মধ্যে ধর্মের বিষ, আর কি সাংঘাতিক এই ধর্মের গোড়ামি। পীরের থানের কাছে শুধু যৌনাঙ্গটা একটি পাতা দিয়ে ঢাকা রয়েছে এমন পোশাক পরে 20 থেকে 22 বছরের কোনো এক ছেলে মাথা নিচু করে বসে আছে। তার সামনে সমস্ত জেলের বাড়ির মেয়েরা মাথার কাপড় ঢেকে কি একটা রেখে যাচ্ছে, আর সেই 20 বছরের মাথা নিচু করা ছেলেটা অনেকদিন না খেতে পাওয়া কুকুরকে শুধুমাত্র এক টুকরো হাড় দিলে যেভাবে লকলকে জিভ বার করে সেটাকে দাঁতে কামড়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে, চেটে চেটে তার 12টা বাজিয়ে দেয়, সেই ছেলেটাও একটা 3-4 ফুটের বড় কাঁটা চিবিয়ে খাচ্ছে। এত বড় মাছ একা গিলে খাচ্ছে, মাছ না অন্য কোনো প্রাণীর কাঁটা। চারিদিকে আঁশ পড়ে রয়েছে, কিন্তু অনিকেতের মা একটু ভালো মতো খেয়াল করলো আঁশের সঙ্গে খোলস পড়ে রয়েছে, সাপের খোলস। মাথা নিচু করা ছেলেটা যখন মাথা তুলল, পূর্ণিমার আলোতে পরিষ্কার বোঝা গেল তার মুখের মধ্যে সাপের খোলস, আঁশ আর রক্ত লেগে রয়েছে, এবং রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট কাঁটা। ছেলেটার মুখে বিচিত্র পরিতৃপ্তির শয়তানি হাসি। ছেলেটা আর কারণ নয়, অনিকেতের মায়েরই গর্ভের সন্তান, অনিকেত নিজে। অনিকেতের মা ভয়ানকভাবে চেঁচিয়ে উঠে বমি করে ফেলল। তারপর দেখল সামনের থালা থেকে কাপড় সরিয়ে একটা থালার উপর পড়ে থাকা মৃত লকলকে হরহরে সাপ হাতে তুলে নিয়ে প্রথমে সেটাকে চেটে তারপর চিবিয়ে খেতে শুরু করলো। সাপটার লকলকে শরীরের গা বেয়ে ঝরে পড়তে লাগলো রক্ত। সে কি বিভৎস দৃশ্য! অনিকেত মানুষ, শাণ্ডিল্য গোত্রের মানুষের বাচ্চা। সে কোনো উপজাতির ছেলে নয়, তার মধ্যে সাঁওতালি রক্ত নেই, তার মধ্যে বসু বংশের রক্ত বইছে। এই ছেলে খাচ্ছে মরে যাওয়া পচা গন্ধ ছাড়া একটা সাপ। যদিও পীরের থানে উপজাতির লোকেরা নৈবেদ্য হিসেবে মৃত পচনশীল সাপ দিত, তবে অনিকেত কি তাহলে নৈবেদ্য গ্রহণ করছে যেন পীর বাবার অনুচর হয়ে? আমি আমি আর পারছি না। অনিকেত, ও অনিকেত, অনিকেত তুই কলকাতা পালিয়ে যা বাবা, কলকাতা পালিয়ে যা। সবে নু আসছো, কি সব হচ্ছে বাপ আমার। অনি রে, তোর কি হলো রে বা? ও অমিত, তুই কাই আসো গো? আমারে টকাটারে কি হইছে গো? বাপ, তুই চলি যা কলকাতা। কলকাতার মেডিকেল কলেজে পড়া অনিকেত গ্রামে এসে তার কি অবস্থা, আর কেন এই গ্রামে ফেরার পর থেকে এই সমস্ত ঘটনা ঘটতে শুরু করলো? হাউমাউ করে কাঁদতে কাঁদতে আবার অনিকেতের মা পিছন থেকে উঠে বসল। এটাও তার মনে হলো তৃতীয় স্বপ্ন। স্বপ্ন হোক সত্যি হোক, এখন স্বপ্ন দেখে দেখে অনিকেতের মার এমন হয়েছে, রাত হয়ে গেছে জীবদ্দশার মূল উদ্দেশ্য। সোজা ভাষায় বলতে গেলে স্বপ্নই যেন এখন সত্যি। অর্থাৎ অনিকেতের মায়ের মস্তিষ্ক এতটাই দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, স্বপ্নের সব কিছুটা গল্প হলেও অনিকেতের মায়ের কাছে গল্প হলেও সেটা সত্যি। অনিকেতের মা এবার মনে প্রাণে চাইছে অনি শহরেই ফিরে যাক। গ্রামে থেকে তার কোনো লাভ নেই।
পরপর যা বীভৎস ঘটনা ঘটতে শুরু করেছে তার সঙ্গে যতবার স্বপ্ন দেখছে, স্বপ্নের পরের অবস্থা থেকেই অনিকেতকে ধরা গেছে। পুকুরের পাড়ে সেদিন অনিকেতের ভেজা পা, দুপুরের সেই অদ্ভুত স্বপ্ন, তা সত্ত্বেও অনিকেতের মনের মধ্যে অন্যরকম আনন্দ। সেদিন পুকুরে জাল দেওয়ার পর অনিকেতের সঙ্গে কি অন্য কিছু হয়েছিল, এমন কিছু যার ইঙ্গিতে ছিল সেই দুপুরের বীভৎস স্বপ্ন? তাহলে আজকের প্রায় রাত হতে গেল, আজকে প্রায় রাত 10টা বাজতে যায়। অনিকেতের মা এখন যে স্বপ্নটা দেখছে, এটা তাহলে কিসের স্বপ্ন? অনিকেতের মা দৌড়ে দোতলা থেকে নিচে নামলো, অনিকেতের দাদুকে সম্পূর্ণ কথাটা বলল। অনিকেতের দাদু বুঝতে পারল এত রাতে অনিকেতকে কোথায় খুঁজতে যাওয়া যাবে। সে বন্ধুদের বাড়িতে ঘুরতে যাবে বলেছিল বন্ধুদের বাড়ি থেকে খেয়ে আসবে এবং ফিরতে রাত হবে। তাহলে কি অনিকেতের মার স্বপ্ন অনুযায়ী ছেলেটা পীরের থানে গেছে? আর যদি গিয়েই থাকে, সত্যি কি ওইসব খাচ্ছে? কেমন গা শিউরে উঠছে। কারেন্টে চার্জ দেওয়ার টর্চ লাইটটা হাতে নিয়ে অনিকেতের দাদু চেপে বসলো সাইকেলে। সাইকেলের পেছনে বসলো অনিকেতের ঠাকুমা। অনিকেতের মা অন্য একটা লেডিস সাইকেল নিয়ে তার উপরে বসলো। সাইকেলে গেলে 10 মিনিট মতো লাগবে। যখন তারা সেই জায়গায় পৌঁছলো, কোথাও কিচ্ছু নেই, পুরো অন্ধকার। বাঁশের পোল পেরিয়ে সাইকেল থেকে নেমে একটু এগিয়ে যেতেই জেলেদের পাড়ার ওইখান থেকেই পাওয়া যাচ্ছে রাস্তা ধরে কেউ একটা এগিয়ে আসছে। তার এক হাতে সাইকেল ধরে আর এক হাতে সম্ভবত সিগারেট। কাছে এগিয়ে আসতে দেখা গেল অনিকেতের মুখ, এবং অনিকেতের হাতে রয়েছে সাইকেলের হ্যান্ডেলের সঙ্গে ঝোলানো একটা প্যাকেট। প্যাকেটের মধ্যে দেশি মুরগির ডিম। কি হলো মা? এখন রাত হয়নি? রাত? দাদু, 10টা বাজে। তোমার ঔদ্ধত্য দেখে আমার অবাক লাগছে। এ শিক্ষা তোমায় তো আমি দিইনি। অনিকেত বুঝতে পারল কেন তারা এরকম কথা বলছে। হয় কোনো স্বপ্ন দেখেছে ওর মা। স্বপ্নে যে জায়গা দেখেছিল অনিকেতের মা, সেটা হুবহু মিলে যাচ্ছে অনিকেতের অবস্থানের সাথে। এই কাকতালীয় ঘটনাগুলো পরপর ঘটেই যাচ্ছে। অনিকেত পকেট থেকে ফোন বার করে দেখল 8:30 বাজে। গাঁয়ের মানুষের তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাওয়ার একটা স্বভাব রয়েছে। অনিকেতের মাই অনিকেতকে পাঠিয়েছিল ডিম আনতে, মানে ফেরার পথে ডিম নিয়ে আসতে। আর 10টা বেজে গেল কিভাবে? তার মানে দুপুরবেলা ঘড়ির ব্যাটারিটা আবার লাগিয়ে দেওয়া হলেও আসলে হয়তো ব্যাটারিটা খারাপই হয়ে গেছে, তাই হয়তো সময়ের গণ্ডগোল। তাহলে স্বপ্নের গণ্ডগোলটাকে অনিকেত কিভাবে ব্যাখ্যা দেবে? প্রথম যখন স্বপ্ন দেখেছিল অনিকেতের মা, তখন অনিকেতের মা অনিকেতকে ওইখানে ডাব আনতে যেতে বলেছিল। দ্বিতীয় স্বপ্ন যখন অনিকেতের মা দেখেছিল লক্ষ্মী জলার, আসলে বর্তমানে যেখানে ওদের পুকুরের ডোবা। কয়েক বছর আগে অনিকেতের দাদুর মুখে শোনা গল্প অনুসারে সেখানে সেই পল্লুধরের আড়ত ছিল। আজকে অনিকেতের মাই বলেছিল জেলেদের পাড়া থেকে দেশি ডিম আনতে। গ্রাম বাংলার মানুষ রান্না করতে বসে, খেতে বসে আলগা ভূতপ্রেত, উপদেবতা, উপদেবী, মাদুলি, কারবারের কি হলো, কাকে কোন তান্ত্রিক পান মারল, কোন কাকতারুয়া গ্রামে এলো, এই সমস্ত গল্প তো চলতেই থাকে। এই গল্পগুলোর প্রভাব সাবকনসিয়াস মাইন্ড বা টেম্পোরারি মেমোরিতে, মস্তিষ্কে সেফ থেকে যায়। নিজের ভয় বা আতঙ্কের সঙ্গে স্বপ্নে সেগুলো দেখা দেয়, আর সেই চরিত্রগুলো বাস্তবের নিজের কাছের মানুষগুলোর সঙ্গে অনেক সময় মিশে যায়। সবকিছু ব্যাখ্যা দিতে পারলেও লক্ষ্মী জলার অকাল ভৈরবের ঘটনাটার ব্যাখ্যা অনিকেত কিভাবে দেবে? বা 3টে স্বপ্নে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না অনিকেতের মার। হ্যাঁ, শুধু স্থানগুলো জানতো। তাহলে স্বপ্নের মধ্যে সেগুলো কিভাবে এলো, এবং সেই স্বপ্নের চরিত্র অনিকেত কিভাবে হয়ে গেল? সেদিন যখন অনিকেত বাড়ি ফিরে গেল,
পুকুরের ঘাটে হাত পা ধোয়ার সময় জামাটা খুলে ঘাটেই ফেলে চলে এলো। তারপর মা অনিকেতের জন্য খাবার বাড়বে বলে ঘাটে থালাটা ধুতে গেল। থালা ধুয়ে যখন ফিরছিল তখন অনিকেতের জামাটার দিকে খেয়াল গেল। মায়েরা কোনো কাজ ফেলে রাখে না, তাই অনিকেতের জামাটাকে তার মা যখন ধোবে মনে করে, যেই সেই জামার বোতামগুলো খুলছে দেখলো জামার ভেতরে চিপটে লেগে আছে সাপের খোলস। দিনগুলো ভালো যাচ্ছে না। অনিকেতের কাছে ঠিকঠাক লাগলেও তার মার কাছে, তার দাদুর কাছে, তার ঠাকুমার কাছে দিনগুলো ভালো যাচ্ছে না। 7-5 না ভেবে অনিকেতের মনের মধ্যে একটা ভাবনার সূচ খোঁচা দিচ্ছে। কিছুই না, এবার কলকাতা ফেরার পালা। ঘরের ছেলে ঘরে থাকতে গিয়ে হয়ে গেল জ্বর। দেখো হরি, এসেছিলে একটু ঘুরতে, এসেছিলে সুন্দরবনের সুন্দরী গড়ানের কাছে ফুরফুরে বাতাস নিয়ে নিজেকে ভাসিয়ে দিতে, সেখানে কুসংস্কার, উপদেবতা, উপদেবীর অত্যাচারের স্বপ্ন আর এসব গালিগালাজ, এসব কিছুতে ভেসে বেড়াচ্ছে অনিকেত। পাড়ার লোকেরা ওই ঘটনার আঁচ পাচ্ছে। মাঝে মাঝে কেউ কেউ 2-1 কথা বলছে, কারণ ওই 2-1 কথা বলার মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটা নিজের সংসারের কাজে নাক গলিয়ে নেই। কারণ আজকালকার সমাজে মানুষের নাক বেজায় বড়। একদিন আয়ুর থেকে নাকের দৈর্ঘ্য হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। অনিকেত কি করলো, পরের দিন সকালবেলা স্নান করতে যাওয়ার আগে হঠাৎ ইচ্ছে হলো একটা বিষয় একটু স্টাডি করবে। কোন বিষয়? ওই যে সেদিন লক্ষ্মী জলাতে মাছ ধরতে গিয়ে জাল চাপাতে গিয়ে অনিকেতের পায়ে কিছু একটা জিনিস ধাক্কা খেয়েছিল। তারপর সেটাকে জলে ধুয়ে পকেটে পুরে এনেছে। সেটা তো আর বের করা হয়নি এর মধ্যে। অনিকেত সেটা লুকিয়ে রেখেছিল মনসা মন্দিরের গর্ভগৃহে। মনসা ঠাকুরের পাথরের মূর্তির পেছনে যে খোপটা, ওখানে লুকিয়ে রেখেছে। অনিকেত বাড়ির সবার আড়ালে, তখন বাড়িতে কেউই নেই। ঠাকুমা গেছে মল্লিকাদের বাড়ি, সেখানে ছাগল চড়াচ্ছে, আর মা হয়তো মাঠে গরুকে জল দিতে গেছে, আর দাদু গ্রামের মিটিংয়ে সভাপতিত্ব করতে গেছে। তো এখন ফাঁকা বাড়িটার সভাপতি অনিকেত নিজে। তো মন্দিরের পেছন থেকে সেই জিনিসটাকে বার করলো। বের করে দেখলো একটা হাতের তালুর মধ্যে জায়গা নিয়ে নেবে এমন এক ধরনের মূর্তি। একটা অদ্ভুত ব্যাপার অনিকেতের খেয়াল হলো। যেদিন অনিকেত জিনিসটাকে রাখে সেদিন অতটাও পরিষ্কার করে মনে হয়নি রাখতে। আজকে কেন জানি একটু বেশি পরিষ্কার লাগছে না জিনিসটা। নাকি অনিকেত সেদিন খুব পরিষ্কার করেছিল? যাকে বলে জলে ডুবিয়ে ধুয়ে নেওয়া আর জলে ডুবিয়ে ঘষে ঘষে ধোয়ার, এই দুইয়ের মধ্যে যে তফাৎ আর কি। অনিকেত তো শুধু জলে ডুবিয়ে 2-1 নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছিল, তেমন তো ঘষাঘষি কিছু করেনি। না না, কি সব উল্টোপাল্টা মাথায় আসছে। হঠাৎ ছেলেটার ইচ্ছে হলো এই জিনিসটার মাইথোলজি নিয়ে একটু নাড়াচড়া করা যাক। পকেট থেকে ফোনটা বার করলো, গুগল স্ক্যানার খুলল, একটা সুন্দর করে ফটো তুলে স্ক্যান করে উইকিপিডিয়ার লিঙ্ক ধরে ওয়েবসাইটের মধ্যে মনটাকে ঢুকিয়ে নিল। প্রথমেই বড় বড় করে লেখা মঞ্জিনী দেবী। এটিও বনবিবির মতো চাষবাসের দেবী। দেবী নয়, লোককথা অনুযায়ী উপদেবী। তন্ত্রেও এর পুজোর কথা বলা আছে। এই দেবীও বাঘের উপরে বসে। সম্পূর্ণ লেখাটা পড়ে লেখার সঙ্গে মূর্তিটার কেমন মিল হচ্ছে সেটা দেখার জন্য অনিকেত মূর্তিটাকে চোখের কাছে নিয়ে এলো। বেশ অদ্ভুত জিনিস। মূর্তিটার 6টা হাত। যে জিনিসগুলো হাতে সাজানো রয়েছে, যেমন ত্রিশূল, পানের পাতা, বনের ফুল, একটা বাঁশের কঞ্চি। লোককথা অনুযায়ী কোথাও বাঘের আক্রমণ হলে এই বাঁশের কঞ্চি দিয়ে নাকি উপদেবী তাকে তাড়াবে। আর এক হাতে রয়েছে কমণ্ডলু, অন্য হাতটি ফাঁকা। ধর্মীয় দেবদেবীর মতো আশীর্বাদের মতো করে পোজ দেওয়া। তো সব মিলিয়ে একটা অদ্ভুত রকমের মূর্তি। গলায় একটা ফুলের মালা, সেটা হাতেরই বনফুলের সঙ্গে মিলে যাচ্ছে। এই হচ্ছে দেবীর মূর্তি। তারপর অনিকেতের মাথায় একটা অদ্ভুত জিনিস স্ট্রাইক করল।
অনিকেতের দাদুর সেই ব্যাখ্যাটা, ভূতচক্র চতুর্সঙ্গম। ওখানে যে 4টে দেবদেবীর কথা বলা হয়েছে তার মধ্যে মঞ্জিনী দেবী হলেন অন্যতম, কিন্তু মাইথোলজির তথ্য ঘাটতে গিয়ে এমন কিছু তো তার চোখে পড়ল না। বাদ দাও, এগুলো মানুষের মন গড়া ভাবনা চিন্তা। মানুষ কত কি মন গড়া ভেবে নিচ্ছে, এরকম জিনিস ভাবা তো অস্বাভাবিক নয়। যাই হোক, আর বেশি মাথা ঘামিয়ে কাজ নেই। যতটা ওই তন্ত্রের গল্প শুনলে থ্রিল পাওয়া যায় ততটুকু পর্যন্ত ঠিক আছে। শেষ পাতে গভীরে যাও ব্যাপারটা হলে না বদহজম হয়ে যাবে। দুপুরে সবার খাবার দাবার পর বিকেলবেলা যখন সবাই বেশ ঘুমোচ্ছে, তখন অনিকেতের কি যে ইচ্ছে হলো, আবার একবার মনসা মন্দিরের গর্ভগৃহে সে প্রবেশ করল। পেছনের খোপে হাত দিয়ে এদিক ওদিক হাতটা নাড়ালো। কি ব্যাপার, হাতে কোনো কিছু ঠেকছে না। পকেটের ফোনটা বার করে লাইটটা জ্বেলে একটু অদ্ভুতভাবে বেঁকে উঁকি মেরে দেখতে গেল, আর মনে মনে বলল, ওই সরু খোপটার মধ্যে মূর্তিটা কোথায় গেল? আশ্চর্য, মূর্তিটা তো নিজের জায়গায় নেই। তাহলে গেল কোথায়? আচ্ছা, দোতলায় নিজের রুমে রেখে আসেনি তো? একবার গিয়ে দেখি। এ কি, বিছানা তো ফাঁকা। বাড়িতে তো দাদু ঠাকুমা সবাই ঘুমোচ্ছে, শুধু মা বাড়িতে নেই। একবার ব্যাগটা দেখি। সে কি, ব্যাগেও তো নেই মূর্তিটা। এ তো আশ্চর্য ব্যাপার, গেল কোথায়? ব্যাপারটা বেশি পাত্তা না দিয়ে একটা অডিও স্টোরি শুনতে শুনতে অনিকেত ঘুমিয়ে পড়ল। শুনলেন লেখক অনিমেষ গিরির কলমে সুদূর বনের সোজাপুল গল্পের 2য় পর্ব। পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আমরা খুব শিগগির গল্পের 3য় তথা শেষ পর্ব নিয়ে ফিরছি। ততক্ষণ শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।